আচ্ছা, আগের দিনে আমরা প্ল্যান্ট ব্রিডিং এর ইন্ট্রোডাকশন করেছিলাম, আর প্ল্যান্ট ব্রিডিং সিস্টেমটা টোটাল ওভারঅল কি কিভাবে হয়, আমাদের ডেইলি লাইফে এটার দরকার আছে কিনা, এগুলো পড়েছিলাম। আজকে আমরা চলে আসব যে এটা মানে কিভাবে এই যে আমরা প্ল্যান্ট ব্রিডিং এ যখন পড়েছিলাম যে অনেক ক্রপস পাচ্ছি, ভ্যারাইটি পাচ্ছি, ভালো কোয়ালিটি ভালো কোয়ান্টিটিতে পাচ্ছি, তো এটা তাহলে রিপ্রোডাকশন তো অবশ্যই করে। তো রিপ্রোডাকশনের সেই প্রসেসটা কি বা মোড অফ রিপ্রোডাকশনটা কি, সেটা আজকে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছিস সবাই? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আচ্ছা, এই মোড অফ রিপ্রোডাকশনে এখানে আমরা দেখছি যে মানে কিভাবে এরা রিপ্রোডাকশন করছে। তো যেহেতু এরা প্লান্টস, আমরা তো প্লান্টস এর ক্লাসিফিকেশন পড়েছি, তোরা সবাই পড়েছিস যে মানে কতটা এদের মধ্যে ডাইভার্সিটিটা কিরকম, কি কি ধরনের প্লান্টস আছে। এবার সবাই তো ট্রিজ নয়, প্লান্টস মানেই তো সবাই সবাই তো ট্রি নয়। তো এর মধ্যে তো অ্যালগিও রয়েছে, ব্রায়োফাইটস রয়েছে, টেরিডোফাইটস রয়েছে, তোরা জানিস অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম সবটাই রয়েছে। তাহলে এদের যেহেতু আলাদা আলাদা আহ, আম- আহ, মানে ফার্ন, জিমনোস্পার্ম, তোরা এদের আলাদা প্রত্যেকেরই রিপ্রোডাকশন তোরা আগের সেমিস্টার গুলোতে পড়েছিস। তাহলে এদের রিপ্রোডাকশন প্রসেস তো আলাদাই হয়। তাহলে ওভারঅল আমরা এই সবটা মাথায় রেখে এই পুরো আমাদের যত ক্রপ প্লান্টস আছে, এবার সেটাকে আমরা কি করছি, দুটো ভাগে ভাগ করছি। যদিও আমাদের প্লান্ট ব্রিডিং যখন আমরা পড়ি, সেটা পুরোপুরি আমরা এখানে ক্রপ প্লান্টস এর উপর জোর দিচ্ছি। এবার ক্রপ প্লান্টস এর উপর জোর মানে দিলেও তাদের মানে যত ভ্যারাইটি আছে ক্রপস এর ক্ষেত্রে, সেই ক্রপস এর ক্ষেত্রে আবার মানে কি কি ধরনের রিপ্রোডাকশন দেখা যেতে পারে, সেটা আমরা দুটো ভাগে সাধারণত তাদের ভাগ করেছি, যে আসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। এখানে বলেছে যে এদের জেনেটিক কনস্টিটিউশনের ওপর যদি আমরা দেখি যে দ্য মোড অফ রিপ্রোডাকশন ডিটারমাইন্স দ্য জেনেটিক কনস্টিটিউশন অফ crop plants, that is whether the plant are normally homozygous or heterozygous, and the mode of reproduction in crop plants may be broadly divided into two categories, that is one is asexual reproduction and another one is sexual reproduction. তোরা এইচএস এ যখন পড়েছিলিস তোরা শুনেছিলিস যে অঙ্গজ জনন হয় কিছু কিছু প্লান্টস এর ক্ষেত্রে, তারপর বুলবিল, স্টোলন, মানে ওই কি রানার বাংলা টার্ম গুলো, ধাবক, এইগুলো তোরা স্টোলন, এগুলো সব তোরা সব শুনেছিলিস। তো এখানে আসেক্সুয়াল রিপ্রোডাকশন তাদেরকে বলছে যেখানে কোনো মেল গ্যামেটস আর ফিমেল গ্যামেটস দের কিন্তু কোনো রকম ফিউশন হয় না। এরা পুরোপুরি ভাবে একটা নতুন প্লান্টস ডেভেলপ করে যায় কিন্তু এদের মানে প্লান্টস এর যে কোনো একটা বডি পার্ট থেকে। তো সেই জন্য এটাকে আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলবো। তো আমরা এবার যদি দেখে নিই যে কি বলছে এখানে, যে asexual reproduction does not involve fusion of male and female gametes. New plants develop from vegetative parts of the plant, that is vegetative reproduction, or may arise from embryos that develop without fertilization. একটা কথা বলি, তোরা তো অনেকে অনেক রকম বই পড়িস। তো আমি মেনলি কিন্তু এখানে বিডি সিং ফলো করেছি। তোরা যদি কর হালদার দেখিস তাহলে কিন্তু দেখবি যে এই রিপ্রোডাকশনটাকে ওরা তিনটে ভাগে ভাগ করেছে। এখানে এই আসেক্সুয়াল রিপ্রোডাকশনটাকে না মানে বলে ওরা ডিরেক্টলি বলে দিচ্ছে যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন আর অ্যাপোমিক্সিস আর সেক্সুয়াল রিপ্রোডাকশন। কিন্তু আবার মানে কোন এক একটা বই এক এক রকম ফলো করেছে। তো তোরা যেটা মনে হয় তোরা সেটাই বলতে পারিস, কোনো অসুবিধা নেই। এটাও বলতে পারিস মানে ওখানে দেখবি যে ভেজিটেটিভটাকেই আসেক্সুয়াল বলে দিয়েছে, অ্যাপোমিক্সিসটাকে ওরা আলাদা করে দিয়েছে। কিন্তু এখানে বিডি সিং আমি যেহেতু ফলো করেছি, তো ওরা এটাই দেখিয়েছে কি যে দুটো ভাগ, একটা আসেক্সুয়াল, সেক্সুয়াল। আসেক্সুয়ালের মধ্যেই ওরা বলছে যে ভেজিটেটিভ রিপ্রোডাকশনটাকে একটা দেখাচ্ছে যেখান থেকে তোর
একদম ডিরেক্টলি প্লান্টস ফর্ম করছে, নতুন প্লান্টস ফর্ম করছে তাদের ভেজিটেটিভ পার্টস থেকে। আর একটা বলছে যেটা অ্যাপোমিক্সিস, যেখানে এমব্রায়ো কিন্তু ফার্টিলাইজেশন ছাড়াই ডেভেলপ হচ্ছে। এবার আমরা চলে আসবো ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আমি প্রথমেই বলেছিলাম যে ভেজিটেটিভ রিপ্রোডাকশনের ক্ষেত্রে কি হয় না, কোনো প্লান্টস এর বডি পার্ট থেকে যা ভেজিটেটিভ পার্ট থেকে হতে পারে। তো এই ভেজিটেটিভ পার্টটা আন্ডারগ্রাউন্ড পার্ট হতে পারে, বা সাবেরিয়াল স্টেমস হতে পারে, তো বুলবিল হতে পারে। তোরা পড়েছিস আন্ডারগ্রাউন্ড কেন বলছিস, মাটির তলার কিছু অংশ থেকেও কিন্তু হয়। যেমন তোরা শুনেছিস যে টিউবার, তোরা মরফোলজিতে পড়েছিস যে মডিফাইড স্টেম, মডিফাইড রুট, এগুলো তোরা যখন পড়েছিলিস এই টার্মগুলো তোরা পেয়েছিস। তো আন্ডারগ্রাউন্ড মডিফিকেশনের মাধ্যমে কোনগুলো হচ্ছে, যদি পটাটো আমরা দেখি, তো টিউবার যেটা হচ্ছে সেটাই পটাটো। বাল্ব, তোরা জানিস যে অনিয়নটাকে বাল্ব বলছে, আর জিঞ্জার এটা রাইজোম। তো এইগুলো সবই কিন্তু ভেজিটেটিভ রিপ্রোডাকশনেরই একটা পার্ট, যেটা তোরা আগে অলরেডি পড়েছিস। কিছুই না, এরা বার্ডস কন্টেনিং অর্গান হয়, মানে আর এরা কিন্তু স্টোরেজ পার্ট। ওই যেটা আমরা খাচ্ছি, মানে আলু বল বা আদা বল, মানে রাইস, তোর জিঞ্জার বল বা পটাটো বল বা অনিয়ন বল, এগুলো সবটাই কিন্তু স্টোরেজ অর্গান। আর এরা কি করে না, অনেক বার্ডস কন্টেন করে। এই বার্ড থেকেই কিন্তু শুট হয়, আর সেখান থেকেই প্লান্টস হচ্ছে আফটার শুটিং এর পরে। তো এটা আমরা দেখেছি, এটা আমরা আগেও জানি, এটা দেখতে পারবে। এরপর যদি আমরা সাব এরিয়াল স্টেমের কথা চলে যাই, তাহলে তোদের একটু আগেই বলছিলাম যে তোরা রানার, স্টোলন, সাকার এগুলো পড়েছিস। এইটা চলে যাচ্ছে সাব এরিয়াল স্টেমস এর মধ্যে। এটার এক্সাম্পল হিসেবে আমরা মিন্ট উদাহরণ দিতে পারি, ডেট পামের কথা বলতে পারি। এরপর চলে আসবো বুলবিলস। এরা আবার বলছে মডিফাইড ফ্লাওয়ার্স, যেটা কিভাবে ডেভেলপ করছে না, সরাসরি প্লান্টস হয়ে যাচ্ছে কিন্তু কোনো সিড ফরমেশন হচ্ছে না। এই টার্ম গুলো ভীষণ ভাবে মাথায় রাখিস, মানে কোনটা কি বলছে। কেউ বলছে যে ডিরেক্টলি ভেজিটেটিভ পার্ট থেকে হচ্ছে, সেটা চলে যাচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আবার কেউ বলছে যে কোনো ফার্টিলাইজেশন ছাড়াই তৈরি হয়ে যাচ্ছে। তো যদি আমরা দেখি যে ভেজিটেটিভ পার্টের ক্ষেত্রে আমরা দেখছি যে রুটটাই পরবর্তীকালে মডিফাইড হয়ে কিছু নতুন প্লান্টস দিয়ে দিচ্ছে, যেগুলো স্টোরেজ অর্গান বার্ডস থেকে হচ্ছে, বা শুট থেকে হতে পারে। যেটা আমরা রুট যদি হয় সেটা আন্ডারগ্রাউন্ড মডিফিকেশনের মধ্যে চলে যাচ্ছে। যদি সাবেরিয়াল স্টেমস হয় তাহলে সেটা আমরা রানার, স্টোলন, সাকার এগুলোর কথা বলবো। আর যদি আমরা বুলবিল বলি, সম্ভবত যেটার বাংলা মানে বোধহয় কন্দ বলি আমরা, যদি বুলবিলস এর কথা বলা হয়, তো সেটার ক্ষেত্রে আমরা বলবো যে কোনো সিড ফরমেশন ছাড়াই যেখানে আমরা দেখতে পাচ্ছি, এটা এটা আমরা মডিফাইড ফ্লাওয়ার্স বলছি, এটা হচ্ছে বুলবিলস। এবার এই ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মানে কেন দরকার বা কেন করি, আমাদের প্ল্যান্ট ব্রিডিংস তো দরকারই হয়। আর এটা প্রচন্ড পরিমাণে আমাদের ফার্মার্স যারা ব্রিডার্স রয়েছে, যারা এইটা প্ল্যান্ট ব্রিডিং সিস্টেমটাকে কন্টিনিউ করে চলেছে, তাদের কাছে এটা প্রচন্ড অ্যাডভান্টেজ পায় এরা এই প্রসেসটা থেকে। আর কিছু কিছু নতুন নতুন পসিবিলিটিস এখানে থাকে। আর তাকে এখানে বলেছি, আর ডিজায়ারেবল প্লান্ট মে বি ইউজড as a variety directly regardless of whether it is homozygous or heterozygous। এরপরেও আমরা যদি মিউট্যান্ট বার্ডস এর ক্ষেত্রে দেখি, তাহলে ব্রাঞ্চেস ফর সিডলিং এগুলোও আমরা দেখতে পারি। আর এগুলো কিন্তু ডিরেক্টলি ভ্যারাইটি হিসেবে আমরা ইউজ করতে পারি। নেক্সট চলে যাই অ্যাপোমিক্সিস। অ্যাপোমিক্সিস এর এইদিকে দেখ, এখানে বলছে যে সিডস ফরমেশন হচ্ছে কিন্তু এমব্রায়ো ফার্টিলাইজেশন ছাড়াই ডেভেলপ করছে। তাহলে একটাতে আমরা বললাম সিড ফরমেশন, মানে কোথাও দেখছি সিড ফরমেশন ছাড়াই হচ্ছে, আবার এটাতে বলছে সিড ফর্ম করছে কিন্তু এমব্রায়োটা ফার্টিলাইজেশন ছাড়াই ডেভেলপ করছে। যখন সিড ফর্ম করবে অথচ এমব্রায়ো ডেভেলপমেন্ট উইদাউট ফার্টিলাইজেশন হবে,
তখন তাকে আমরা বলবো অ্যাপোমিক্সিস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর শর্ট কোয়েশ্চেন। আর আরেকটা কোয়েশ্চেন তোরা পাবি এখান থেকে, শিওর শর্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে অ্যাপোমিক্সিস, অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি। আরো মানে ডিটেলস আমি যাচ্ছি, এগুলোর কিন্তু মানে ডেফিনেশন দেয়, কখনো কখনো ডিফারেন্সও দেয়। তো অ্যাপোমিক্সিস যদি আমরা বলি, অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি এগুলো তো অ্যাপোমিক্সিসের এক একটা পার্ট। অ্যাপোমিক্সিসের ক্ষেত্রে এটাই বলতে হবে, সিড ফরমেশন হবে, এমব্রায়ো ডেভেলপ করবে, কিন্তু কোনো ফার্টিলাইজেশন হবে না। আর এই প্রসেসের ফলে যে রেজাল্টিং প্লান্টসটা হবে সেটা কিন্তু আইডেন্টিক্যাল ইন জিনোটাইপ টু দ্য প্যারেন্ট প্ল্যান্ট। প্যারেন্ট প্ল্যান্টের সাথে কিন্তু এটার জিনোটিপিক্যালি আইডেন্টিক্যাল হবে। মাথায় রাখবি, জিনোটিপিক্যালি বলছে না ফেনোটিপিক্যালি বলছে, এই টার্মগুলো যেন মাথায় থাকে। আবার এইটা আবার দু ধরনের হয় অ্যাপোমিক্সিস, একটা ফ্যাকাল্টেটিভ হতে পারে, একটা অব্লিগেটও হতে পারে। যখন সেক্সুয়াল রিপ্রোডাকশনটা দেখা যায় তখন এটাকে আমরা ফ্যাকাল্টেটিভ বলবো। আর যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ নট প্রেজেন্ট, দ্যাট ইজ রেফার্ড টু অ্যাজ অব্লিগেট অ্যাপোমিক্সিস। এই ওভারঅল আমরা যদি একটা ভাবি, এই এবার অব্লিগেট আর ফ্যাকাল্টেটিভ কথাটা আমরা ছেড়ে দিলাম। যদি আমরা ওভারঅল একটা দেখি তাহলে আমরা দেখবো অ্যাপোমিক্সিস আবার এই ধরনের ক্লাসিফিকেশন একটা আমরা দেখতে পাবো। একটাকে বলছে অ্যাডেন্টিভ এমব্রায়ো, একটা হচ্ছে অ্যাপোস্পোরি, একটা হচ্ছে ডিপ্লোস্পোরি। তিন ধরনের। তো অ্যাডেন্টিভ এমব্রায়োটা কি? অ্যাডেন্টিভ এমব্রায়ো যেটা বলছে যেখানে এমব্রায়ো develops directly from vegetative cells of ovule such as nucellus, integument and chalaza। একটা জিনিস দেখ, ভেজিটেটিভ সেল বলে কিন্তু এখানে মেনশন করছে স্পেশালাইজড কোন ধরনের সেল, নিউসেলাস, ইন্টিগুমেন্ট আর চালাজা। এখান থেকে যদি এমব্রায়োটা ডেভেলপ হয়, আর এখানে কিন্তু প্রথমেই যেহেতু এটা অ্যাপোমিক্সিস তাই জন্য কোনো ফার্টিলাইজেশন ছাড়া হচ্ছে এমব্রায়ো, আর এখানে কিন্তু কোনো এমব্রায়ো স্যাক ফরমেশন হবে না। এটার জন্য খুব ইম্পর্টেন্ট, নো এমব্রায়ো স্যাক ইজ প্রডিউসড হেয়ার, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাডভেন্টিভ এমব্রায়োজেনি, and these types of apomixis is occurs in mango, citrus, etc. নেক্সট চলে আসবো আমরা অ্যাপোস্পোরি। টার্ম গুলো একটু খেয়াল রাখবি। অ্যাপোস্পোরি এখানে বলছে কিছু কিছু ভেজিটেটিভ সেল রয়েছে যেগুলো ডেভেলপ করছে কি ইনটু অ্যান রিডিউসড এমব্রায়ো স্যাক আফটার মিওসিস। একটা জিনিস দেখ, অ্যাপোস্পোরি, স্পোরি, স্পোর আর মিওসিস, মানে যেহেতু রিপ্রোডাকশন হচ্ছে সেই জন্য আমরা মিওসিস টার্মটাকে মানে এখানে লিঙ্ক করবি তোরা এভাবে, যাতে ভুলবি না। তো মিওসিসের পর এরা কি করছে না, এমব্রায়ো স্যাকটা রিডিউস করে যাচ্ছে, দিয়ে সেখান থেকে যে ফর্ম এমব্রায়োটা ডেভেলপ করছে সেটা আমরা অ্যাপোস্পোরি বলবো যে প্রসেস। এবার এই যে এমব্রায়োটা ডেভেলপ করছে সেটা এক্সেল থেকে হতে পারে অথবা কিছু অন্য ধরনের সেল থেকে হতে পারে। তাহলে আমরা পুরোটা কি বলছি না, সাম ভেজিটেটিভ সেলস অফ দ্য ওভিউল develop into an reduced embryo sac after meiosis. The embryo may develop from egg cell or some other cell of this embryo sac. This is known as apospory. এটা আবার দুটো ধরনের হয়, একটা জেনারেটিভ অ্যাপোস্পোরি, একটা সোমাটিক অ্যাপোস্পোরি। জাস্ট টার্ম গুলো ইউজ করি, ডিটেলস এটা যাওয়ার দরকার নেই। আর ওভারঅল অ্যাপোস্পোরিটা আমরা ম্যালাস, ক্রেপিস এগুলোর ক্ষেত্রে দেখি। তাহলে আমরা অ্যাডেন্টিভ এমব্রায়োজেনিটা পড়লাম, নেক্সট পড়লাম অ্যাপোস্পোরি, এরপরে চলে আসবো ডিপ্লোস্পোরি। ডিপ্লোস্পোরি, ডিপ্লো এখানে দেখ টার্মের মধ্যেই রয়েছে। কি বলছে না, যখন embryo sac is produced from the megaspore which may be haploid or more general diploid। diploid মানেই এখানে দু ধরনের স্পোরের কথা বলছে, তবে হ্যাপ্লয়েড হতে পারে আর ডিপ্লয়েড হতে পারে এই ক্ষেত্রে, কিন্তু বেসিক মানে জেনারেলি এটা ডিপ্লয়েড হয়।
যে এমব্রায়োস্যাকটা ডেভেলপ করছে মেগাস্পোর থেকে। এই ডিপ্লোস্পোরি আবার কিন্তু মানে এই ডিপ্লোস্পোরির ফরমেশনটা এমন, কখনো কখনো এই পার্থেনোজেনেসিস লিড করছে, কখনো অ্যাপোগামি। পার্থেনোজেনেসিস কখন মানে যখন এই embryo sac is produced from the megaspore, এই যে বলছে এটা যখন হবে এবং যার মাধ্যমে এমব্রায়োটা যখন এগ সেল থেকে ডেভেলপ করবে, তখন কিন্তু আমরা এটাকে চলে যাব মানে পার্থেনোজেনেসিস বলবো। আর এই পার্থেনোজেনেসিস এর ক্ষেত্রে আবার এটা ডিপেন্ড করে এটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড। যদি আমরা মানে দেখি, এই যে দেখ লিখেছি, ডিপেন্ডিং আপন দ্য embryo sac is haploid or diploid, parthenogenesis is again divide into two types, haploid and diploid. Next, apogamy. এখানে বলছে কি হয় অ্যাপোগামির ক্ষেত্রে, সাইনার্জিডস or antipodal cells develop into an embryo। তাহলে অ্যান্টিপোডাল সেল বা সাইনার্জিডস থেকে আমাদের একটা এমব্রায়ো করছে, এটা হয়ে যাবে তখন অ্যাপোগামি। তাহলে পার্থেনোজেনেসিস এর ক্ষেত্রে এগ সেল থেকে এমব্রায়ো ডেভেলপ করবে, অ্যাপোগামির ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্টিপোডাল সেল বা সাইনার্জিডস থেকে এমব্রায়ো ডেভেলপ করবে। পার্থেনোজেনেসিস আর অ্যাপোগামি দুটোই কিন্তু হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড হতে পারে, তাদের এমব্রায়ো স্যাকের স্টেটের উপর ডিপেন্ড করে। নেক্সট, হ্যাঁ কিছু বলবি কেউ? নেক্সট চলে আসবো সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই সেক্সুয়াল রিপ্রোডাকশন যদি আমরা বলি, তাহলে আমরা দেখব সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে এর মধ্যে মেল গ্যামেটস ফিমেল গ্যামেটস ঢুকে যাচ্ছে, ফিউশন হবে মেল গ্যামেটস আর ফিমেল গ্যামেটস এর মধ্যে, দেন জাইগোট ফর্ম করবে, সেখান থেকে একটা এমব্রায়ো ডেভেলপ করবে। যেহেতু এটা আমরা প্লান্ট ব্রিডিং করছি, তার মানে আমরা প্লান্টের কথা ভাবছি। আর যেহেতু প্ল্যান্ট ব্রিডিং আমরা ক্রপ প্ল্যান্টস এর কথা বলি, তাই ক্রপ প্ল্যান্টস এর ক্ষেত্রে এসেক্সুয়াল রিপ্রোডাকশন যদি আমরা বলি, তাহলে এই মেল গ্যামেটস আর ফিমেল গ্যামেটস কিন্তু একটা কোথায় আমরা দেখতে পাই, ফ্লাওয়ার্স দেখতে পাবো, স্পেশালাইজ স্ট্রাকচারে দেখতে পাবো, যেটাকে আমরা ফ্লাওয়ার বলি। আর এই মেল গ্যামেট বা যদি ফিমেল গ্যামেটের কথা বলি, কেউ কি জয়েন হলি? একটা আওয়াজ হচ্ছে খুব, তার মাইক্রোফোনটা অফ কর। ঠিক আছে, শুনতে পাচ্ছিস তো সবাই? সবাই শুনতে হ্যাঁ পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ দেখ, তোরা সবাই এই একটু আগে আমি বলছিলাম যে মেল গ্যামেটস আর ফিমেল গ্যামেটস এর কথা যদি বলি আমরা, তাহলে আমরা কিসের কথা বলবো এখানে, স্পেশালাইজড স্ট্রাকচার এই মেল গ্যামেটস ফিমেল গ্যামেটস ক্রপ প্লান্টস এর ক্ষেত্রে আমরা কোথায় দেখবো, ফ্লাওয়ার্স এর ক্ষেত্রে দেখবো। তো ফ্লাওয়ার্স এর স্ট্রাকচার তোরা সবাই জানিস। যদি আমরা রিপ্রোডাক্টিভ পোর্শনটায় চলে আসি, তাহলে আমরা কি কি দেখবো, যদি মেল অর্গানটার কথা তোরা ভাবিস, তাহলে আমরা দেখবো সেমেনের ক্ষেত্রে কি কি রয়েছে, অ্যান্থার আর ফিলামেন্ট রয়েছে। তো এই অ্যান্থার, দেখ এই ছবিটা দেখ, আর ফিমেল পার্টে তো তোরা জানিস স্টাইল স্টিগমা ওভারি রয়েছে। তো এইখানে দেখ আমরা দুটো ধরনের বলেছি একটু আগেই, যে মাইক্রোস্পোরোজেনেসিস আর মেগাস্পোরোজেনেসিস। যদি আমরা এই দুটোকে দেখি, দেখ এখানে আমি একটু লিখেছি যে দুটো এই পুরো সেক্সুয়াল রিপ্রোডাকশনটাকে আমরা দুভাগে বলতে পারি। আর যদি আমরা মেল গ্যামেটস আর ফিমেল গ্যামেটস এই যে প্রডিউস হচ্ছে, এরা কিন্তু মেলটা হচ্ছে মাইক্রোস্পোর থেকে আর ফিমেলটা হচ্ছে মেগাস্পোর থেকে। এইবার আমরা যদি মাইক্রোস্পোরোজেনেসিস দেখি, দেখ তোরা ছবি দেখতে পাচ্ছিস তো?
হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম। দেখ, এইটা একটা এমনি নর্মালি একটা এখানে এই বইটাতে এখানে দেখ ছবিটাতে এখানে দেখিয়েছে স্টেমেন অ্যান্থার ফিলামেন্ট। এবার এটা যদি সেকশন করা হয়, টিএস আমরা যদি করি, অ্যান্থারটার এই টিএস করলে তোরা সবাই জানিস এই ধরনের একটা স্ট্রাকচার দেখতে পাবি। দেখ পোলেন মাদার সেলটাকে আমরা হাইলাইট করেছি। তোরা যখন এই টপিক গুলো পড়বি সবসময় পোলেন মাদার সেল বলে না, অনেক শর্ট ফর্ম দেখতে পাবি পিএমসি। দেখ এখানেও এরা বলে দিয়েছে পোলেন মাদার সেল পিএমসি, এই টার্মগুলো একটু মাথায় রাখতে হবে। তো এটা যদি আমরা দেখি, এই যে এই একটা, এইগুলো পোলেন মাদার সেল, একটাকে আমরা যদি জাস্ট এখানে দেখিয়েছি দেখ পোলেন মাদার সেল, এরা ফার্স্ট মিওটিক ডিভিশনে যাচ্ছে, ডায়েট ফর্মেশন হচ্ছে, দেন যেহেতু মিওসিস, নেক্সট সেকেন্ড মিওটিক ডিভিশনে যাবে, টেট্রাড ফর্ম করবে, সেখান থেকে ম্যাচুরেশন হবে, দেন পোলেন গ্রেন হবে। এই টোটাল প্রসেসটাকে মাইক্রোস্পোরোজেনেসিস বলছে। তাহলে আমরা মাইক্রোস্পোর পেলাম, মাইক্রোস্পোর এই যে এটা হচ্ছে আমার মাইক্রোস্পোর, তাহলে মাইক্রোস্পোর আমরা কোথা থেকে পাচ্ছি? মেল গ্যামেটস থেকে পাচ্ছি। মেল গ্যামেটস মানেই আমাদের আমাদের মেল অর্গান স্টেমেন, স্টেমেনের থেকে আমরা এটা দেখলাম, অ্যান্থার থেকে এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা মাইক্রোস্পোরোজেনেসিস, এটা তোরা আগে সবাই পড়েছিস। এবার চলে আয় স্ট্রাকচারটা দেখে নে। ওটা গেল স্পোরোজেনেসিস, ওটা কিন্তু আমরা স্পোরকে দেখেছি। যেহেতু আমি বললাম যে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কিন্তু দুভাবে হয়, একটা হচ্ছে স্পোরোজেনেসিস, একটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। এটা দেখ স্পোরোজেনেসিস আর গ্যামেটোজেনেসিস। স্পোরোজেনেসিসের ক্ষেত্রে বলছে মাইক্রোস্পোর আর মেগাস্পোরটা যখন ফিউজ করবে তখন সেটা হয়ে যাবে স্পোরোজেনেসিস। আর যদি গ্যামেটোজেনেসিসের ক্ষেত্রে যদি মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটরা ফিউশন হয় তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো গ্যামেটোজেনেসিস। মাইক্রোস্পোর আর মেগাস্পোরের মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট যখন ফিউশন করে, মানে ফিউশনে মেগাস্পোর আর মাইক্রোস্পোরের মধ্যে যখন মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট প্রডিউস করবে তখন আমরা সেটাকে বলবো কিন্তু গ্যামেটোজেনেসিস। আর মাইক্রোস্পোর আর মেগাস্পোরের ফিউশনটাকে বলছি স্পোরোজেনেসিস। এইবার ছবিটাতে চলে আয়। এইবার এই মাইক্রোস্পোরটা, এটা গেল মাইক্রোস্পোরোজেনেসিস। এবার এই মাইক্রোস্পোরটা মাইটোসিস দেবে। গ্যামেটোজেনেসিস মানে আমরা গ্যামেট করছি, তাহলে এটা কিন্তু মাইটোসিস হবে। এটা একটু মাথায় রাখ, স্পোর বললেই সেটা আমরা মিওসিস বুঝবো। সেই জন্য ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট মাইটোটিক আর সেকেন্ড মাইটোটিক মিওটিক ডিভিশন। আর মাইক্রোস্পোরের ক্ষেত্রে মাইটোসিস হবে। মাইটোসিসের ফলে মাইক্রোস্পোর থেকে ভেজিটেটিভ এই যে টিউব নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে, যেখান থেকে এই একটা জেনারেটিভ নিউক্লিয়াস এই যে দেখিয়েছে। আর এই নেক্সট এটা গিয়ে এই স্ট্রাকচার দেবে যেটা তোরা পোলেনের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ফিফথ সেমিস্টারের পোলেনের প্র্যাকটিক্যাল যখন করছিস এই স্ট্রাকচারটা তোরা দেখছিস, যেটা মাইক্রো গ্যামেটোফাইট। এই স্ট্রাকচারটাকে বলছে যে স্পার্মস থাকছে, টিউব নিউক্লিয়াস থাকছে, এই ওভারঅল স্ট্রাকচার, এটাকে বলবো আমরা মাইক্রো গ্যামেটোজেনেসিস। ম্যাম, হ্যাঁ দাঁড়া, বল। বলছিলাম কি এগুলো কি আমাদের আমাদের আবার পড়তে হবে? উম, আবার পড়তে হবে বলতে জাস্ট মানে কিভাবে হয়, যদি বললো যে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা মানে প্ল্যান্ট ব্রিড মোড অফ রিপ্রোডাকশনটা কিভাবে হয়, একটা জাস্ট একটা ডেসক্রিপশন লেখো, 8 নাম্বার দিয়ে দিল। তো তখন তোদের জাস্ট একটু আমি দেখ এখানে কিন্তু এটা দেখাইনি, তোদের ছবিটা জাস্ট আমি দেখালাম, এগুলো তোরা জানিস। মানে আমি জাস্ট স্পোরোজেনেসিস গ্যামেটোজেনেসিস বলেছি, তোদের একটু অবশ্য লিখতে হবে। মানে একটা ওভারঅল আমি যেটা ছোট ছোট করে লিখে দিয়েছি টোটালটাই লিখেছি, শুধু সেক্সুয়াল রিপ্রোডাকশনের ডিটেলসটা এখনো দিইনি, স্পোরোজেনেসিস আর গ্যামেটোজেনেসিস আর একটা স্লাইডে একটু করে লিখলেই হয়ে যাবে। হ্যাঁ এটা তো তোরা অলরেডি জানিস, তাই তো? দুবার পড়ে এসেছি আর কি। হ্যাঁ মানে এটা জাস্ট কনসেপ্টটা থাকলেই হলো, আর অত কিছু পড়ার দরকার নেই। একটু জাস্ট মানে বলে দিলেই হলো যে কোনটা মানে কিভাবে কি হচ্ছে। তোরা ওইটাই বললে হবে যে স্পোরোজেনেসিসে মাইক্রোস্পোর
আর মেগাস্পোর প্রোডাকশন যখন হচ্ছে সেটা এবার কিভাবে হয়, অ্যান্থার স্টেমেন ওইগুলো দিয়ে তুই বলে দিবি। আর গ্যামেটোজেনেসিস এর ক্ষেত্রেও তুই ওটা তোকে বলতে হবে যে যখন পোলেনের ম্যাচুরেশন টাইম চলে আসছে তখন মাইক্রোস্পোরের নিউক্লিয়াসটা ডিভাইডস করছে মাইটোটিক্যালি। সেই মাইটোটিক্যালি ডিভিশন করবার পর ও দু ধরনের সেল তোর দিচ্ছে। একটা তোর ধর ওখানে আমি বলছিলাম যে যদি ও মাইটোটিক্যালি ডিভিশন করে তাহলে ও কি করবে, জেনারেটিভ আর ভেজিটেটিভ নিউক্লিয়াস দেবে। সেই জেনারেটিভ নিউক্লিয়াসটা ডিভাইডস মানে ডিভিশন যখন যাবে তখন ও কি দেবে, মেল গ্যামেটস অথবা স্পার্ম দেবে। এরপর তো ওই পোলেন টিউব ফর্মেশন হবে, স্পার্মটা যেটা তৈরি হলো সেটাকে বলবে মাইক্রো গ্যামেটোফাইট। আর এই এই যে স্পার্ম প্রোডাকশন যেটা হলো সেই প্রসেসটাকে বলবো আমরা মাইক্রো গ্যামেটোজেনেসিস। তো এইভাবেই আমাদের হয়। তাহলে একটা মাইক্রো গ্যামেটোজেনেসিস, একটা মেগা গ্যামেটোজেনেসিস। স্পার্ম প্রোডাকশনটাকে আমরা বলবো মাইক্রো গ্যামেটোজেনেসিস। আর যদি মেগা গ্যামেটোজেনেসিস এর কথা বলা হয় তাহলে সেটা আমরা চলে যাব যে এমব্রায়োর যখন আমরা মানে নিউক্লিয়াসের ডিভিশনটার কথা চলে যাবে, তিনটে মানে তিনবার এখানে 3 consecutive টাইমসে এরা মাইটোটিক্যালি ডিভাইডস করবে, যেখান থেকে 8টা নিউক্লিয়াস হয়। আর তারা কি করবে, পরপর এমব্রায়োস্যাকের মধ্যে একটা অ্যারেঞ্জ করে থেকে যাবে। আর এই যে সাইনার্জিডস, এক্স সেল আর সেন্ট্রাল নিউক্লিয়াস আর 3 অ্যান্টিপোডাল সেল, এই যে পুরো স্ট্রাকচারটা হবে সেইটাকে আমরা মেগা গ্যামেটোজেনেসিস বলবো। তাহলে এই আমাদের হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন আর আসেক্সুয়াল রিপ্রোডাকশন পুরো ওভারঅল প্রসেস। জাস্ট একটু তোরা যে আগের যে ধারণাটা আছে সেটা থেকেই একটু একটু করে বলে দিলেই এটা হয়ে যাবে। এই হলো ওভারঅল মোড অফ রিপ্রোডাকশন। তবে এখান থেকে মেন যেটা খুব বারে বারে মানে ইম্পর্টেন্ট বা খুব বেশি ভাবে আসে সেটা হচ্ছে অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি। এইগুলো কিন্তু ভালো করে করতে হবে। এবার বল কারোর কোনো অসুবিধা আছে কিনা, এক এক করে বল। হ্যাঁ ম্যাম, বলছিলাম যে আপনি যেটা বললেন না